আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম যে আমরা আজকে থেকে যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, সেটাকে আমরা বলি হচ্ছে পেশি এবং পেশির গঠন। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের তিন ধরনের যে পেশিগুলো আছে, মসৃণ পেশি, অমসৃণ পেশি আর একটা হৃৎপেশি, ওগুলোর স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। দেন ওগুলোর ধর্ম কীরকম, দেন ওই তিন ধরনের পেশির মধ্যে পার্থক্যের একটা ছক করব আজকের ক্লাসে। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের লক্ষ্য। তাহলে সবার প্রথমে আসো, পেশি বলতে আমরা কী বুঝি? পেশি মানে হলো, যেমন ধরো তোমার কঙ্কালতন্ত্রের উপর, মানে এই যে আমরা তো অলরেডি কঙ্কালতন্ত্র পড়ে আসছি, যেমন এটা একটা কঙ্কাল, এটা একটা হাড্ডি বা কঙ্কাল। এই কঙ্কালে তুমি জানো যে এই কঙ্কালে নিজে থেকে কিছু করার ক্ষমতা নাই। এটার কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে একটা কী দেওয়া, মানে একটা শেপ দেওয়া। এটা হচ্ছে আমার বডির শেপটা মেনটেন করে। আর আমি যদি এই কঙ্কালটাকে যদি নড়াচড়া করাতে না পারি, সেক্ষেত্রে আমার এই কঙ্কালটা আমার কোনো কাজে আসবে না। দেন তাহলে আমি যদি এই কঙ্কালটাকে নড়াচড়া করতে পারি, দেন হচ্ছে আমি কি করতে পারবো, চলনে অংশগ্রহণ করতে পারবো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব বা আমি মুভমেন্ট করতে পারবো। তাহলে এই যে কঙ্কাল, যেটা মানে একদম নিষ্ক্রিয়, এটাকে যে সচলতা দান করে যে জিনিসটা, ওটাকে আমরা বলি হচ্ছে পেশি। এখন এই কঙ্কালতন্ত্রটা তোমার হচ্ছে পেশির সংযুক্ত স্থান হিসেবে কাজ করে। মানে আমরা জানি হচ্ছে তোমার চলন, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে চলন এবং অঙ্গভঙ্গি টাইপের কিছু একটা নাম আছে। তাহলে তোমার হচ্ছে, তুমি অলরেডি জানো যে তোমার এখানে একটা কঙ্কাল আছে, যে কঙ্কালটা হচ্ছে তোমার শরীরে একটা শেপ দান করছে। তাহলে এই কঙ্কাল যদি একটা শেপ দান করে, তাহলে এই কঙ্কালকে নড়াচড়া করার জন্য কি সে তার সাথে কী যুক্ত থাকে? বিভিন্ন ধরনের পেশি যুক্ত থাকে। তাহলে এই পেশিগুলোর কাজ কি? এই পেশিগুলোর কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই পেশিগুলোর যে আমাকে চলনে হেল্প করতেছে। দ্বিতীয় কাজ হচ্ছে ও একটা শেপ প্রদান করছে, মানে ও একটা আচ্ছাদন দিচ্ছে। এটার উপর যদি চামড়া থাকে তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগে। আমাদের যদি শুধু হাড় থাকতো তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগতো না, তাই না? কিন্তু ওগুলোর উপর একটা আচ্ছাদন দিয়ে ও আরেকটা শেপটাকে আরেকটু মডিফাই করছে। এটা হচ্ছে পেশি। আর পেশির কী ধর্ম? পেশির ধর্ম আমরা জানি, সে যদি এটা যদি বাইসেপস হয় তোমার, ধরো এটা হচ্ছে তোমার বাইসেপস। এই বাইসেপস কী করে একটু করে সংকুচিত হয়, আবার প্রসারিত হয়। মানে একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে। মানে এই সংকোচন প্রসারণের মাধ্যমে আমার পেশি কী করে আমাকে চলনে হেল্প করে। তাহলে এগুলো হচ্ছে আমার পেশি বা পেশির কাজ। তাহলে এইবার আসো, আমার একটা পেশির স্ট্রাকচার, বা আমি যদি একটা পেশি দেখি, যেমন ধরো এটা তোমার বাইসেপস, ঠিক আছে? এটার স্ট্রাকচারটা তুমি যদি খেয়াল করো, পেশি আমি বলছি যে সে কিসের উপর আচ্ছাদন দান করে, মানে পেশির সংযুক্তিস্থল হিসেবে কাজ করে হচ্ছে বোনস, মানে অস্থি। তাহলে অস্থিগুলোর কাজ হচ্ছে পেশিকে যুক্ত হতে স্থান দেওয়া। এখন পেশি তো সরাসরি গিয়ে, পেশি তো তুমি জানো যে এটা একটা নরম একটা কোষ, মাংসল জিনিস। তাহলে এটা তো সরাসরি গিয়ে অস্থির সাথে যুক্ত হতে পারবে না। তাহলে এটা একটা সাদা অংশ দিয়ে অস্থির সাথে যুক্ত থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন। এটা আমি অলরেডি তোমাদেরকে পড়াইছি। টেন্ডন মানে হচ্ছে মাসল টু বোন। এটাকে এমবি দিয়ে মনে রাখতে বলছিলাম, মাসেল টু বোন। তার মানে টেন্ডন মানে হচ্ছে মাসেল টু বোন। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট মানে কি ছিল? লিগামেন্ট মানে হচ্ছে বোন টু বোন, মানে একটা বোন থেকে আরেকটা বোনে যে সংযোগ, এটা হচ্ছে লিগামেন্টের মাধ্যমে হয়। আর টেন্ডন হচ্ছে মাসেল টু বোন। তাহলে এই যে দেখো, তোমার এখানে একটা খুবই মোটা একটা মাসেল আছে। এই খুবই মোটা মাসেলটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো, এই ছবিটার দিকে একটু তাকাও। আমি প্রথমে বাইরে থেকে ভিতরে যাই, দেন ভিতর থেকে আবার বাইরে আসবো। এটার যে আবরণটা, মানে এই যে দেখো, এটা অনেকগুলো খোপ খোপ জিনিস, মানে অনেকগুলো গুচ্ছাকারের জিনিস দিয়ে হচ্ছে এত বড় একটা মাসেল তৈরি হয়েছে এখানে। আর ওটার যে আবরণ, এটাকে বলা হয় হচ্ছে এপিমাইশিয়াম। এপি মানে বাইরে, মাইশিয়াম মানে হচ্ছে মাসেলের আবরণ। তাহলে মাসেলের আবরণ যেটা বাইরে থাকে, সবার বাইরে, ওটাকে আমরা বলি হচ্ছে এপিমাইশিয়াম। এখন তুমি একটু খেয়াল করো, এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো, খোপ খোপ যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে, তোমরা অনেকখানি ইলেকট্রিকের তার দেখছো না? মানে অনেকগুলো ছোটো ছোটো তার মিলে একটা বড় তার তৈরি হয়। আবার এরকম অনেকগুলো বড় তার মিলে তৈরি হয়ে হচ্ছে একটা কমপ্লিট ইলেকট্রিক্যাল ওয়্যার। ঠিক আছে? ঠিক সেমভাবে এত বড় একটা জিনিস, এটা হচ্ছে তোমার ওই যে এটার বাইরে যে ইনসুলেটরটা থাকে, এটা হচ্ছে এপিমাইশিয়াম। আর ইনসুলেটরটার ভিতরে যে বড় বড় তারগুলো থাকে, এই তারগুলোর নাম হচ্ছে ফেসিকল। এই যে দেখো, আমি এখান থেকে একটা জিনিসকে যদি বাইরে বের করে আনি, এটাকে বলা হয় হচ্ছে ফেসিকল। তাহলে একটা এপিমাইশিয়াম কী দিয়ে তৈরি? অনেকগুলো ফেসিকল দিয়ে তৈরি। তাহলে দেখো, একটা ফেসিকল, দুইটা ফেসিকল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম অনেকগুলো ফেসিকল দিয়ে এই জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে এটা যদি ফেসিকল দিয়ে তৈরি হয়, এবার তুমি যখন এই ফেসিকলের ভিতরের দিকে তাকাবে, এই যে একটু আগে বললাম ভিতরের দিকে মোটা মোটা তারগুলো কিন্তু অনেকগুলো ছোটো ছোটো তার দিয়ে তৈরি হয়। তাহলে এইটা একটা ফেসিকল। এই ফেসিকলের ভিতরে যদি তুমি তাকাও, তাহলে দেখবে এটা অনেকগুলো ছোটো ছোটো আরও কয়েকটা জিনিস দিয়ে তৈরি হচ্ছে। এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে, এটার একটা নাম আছে, আমি একটু বলবো পরে। আগে আপাতত খেয়াল করো, এই যে ফেসিকলগুলো, এই ফেসিকলের চারপাশে কিন্তু আবরণী আছে। যেমন তুমি দেখো, এই ছবিটার দিকে তাকাও, এটার তো আবরণ আছে, আমরা জানি এটা হচ্ছে এপিমাইসিয়াম। এটা একটা ফেসিকল। এই ফেসিকলের চারপাশে দেখো সাদা কালারের একটা লেয়ার আছে, এটাও একটা আবরণ। এই আবরণটার নাম হচ্ছে পেরিমাইশিয়াম।
এই আবরণটার নাম কি? পেরিমাইশিয়াম। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ফেসিকলের আবরণের নাম কি, সেটা হচ্ছে পেরিমাইশিয়াম। আবার যদি তোমাকে উল্লেখ না করে যদি বলে পেশির আবরণের নাম কি, তোমার আনসার হবে পেরিমাইশিয়াম। আর এই যে অনেকগুলা যে কি বলে এটাকে কি ফেসিকল মিলে যেটা তৈরি করে ওটাই হচ্ছে আমার মাসেল বাল্ক বলে এটাকে, মানে টোটাল যে মাসেলটা হয় ওটাকে বলে। আর এটার যে আবরণ এটার নাম হচ্ছে এপিমাইশিয়াম। আর এখানে তুমি যখন ফেসিকলের ভিতরে দেখবা তখন দেখবা যে এই জায়গাটা থেকে একটু খেয়াল করে, এখানে একটু ইম্পর্টেন্ট পড়াশোনা আছে। সেটা হলো এই যে এটা একটা কী বলে এটাকে, এটা একটা অংশ যে ছোটো ছোটো অংশগুলো দিয়ে হচ্ছে তোমার ফেসিকলটা তৈরি হচ্ছে, যে ছোটো ছোটো তারের মতো অংশগুলো। আবার এই ছোটো ছোটো তারের মতো অংশগুলো দেখো এটারও কিন্তু আবরণী আছে, আবার এটার একটা লেয়ারও আছে, চারপাশে এটা একটা লেয়ার আছে। প্লাস এটার চারপাশে তুমি দেখো, খেয়াল করো, এই যে দেখো এটা চারপাশে লেয়ার যেরকম আছে, আবার এটা চারপাশে উঁচু উঁচু কিছু নিউক্লিয়াসও আছে। তার মানে পেশির যে কোষগুলা, এই কোষগুলো হচ্ছে এই লেভেলে থাকে। কোন লেভেলে? ওই ফেসিকল যেটা যে তৈরি হচ্ছে ওটা ওই লেভেল বরাবর থাকে, ওই লেভেল বরাবর। এগুলো হচ্ছে নিউক্লিয়াস, মানে এই জিনিসগুলো হচ্ছে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের যে আবরণটা, মানে এটা তো আমরা বলছি আচ্ছা সরি, একটা জিনিস আমি ভুলে গেছি। এই যে এটার চারপাশে যে আবরণগুলো, এগুলোর নাম হচ্ছে কি? এগুলোর নাম হচ্ছে পেরিমাইশিয়াম। তোর তারপর হচ্ছে তোমার ফেসিকলের যে আবরণটা, এই যে সাথে আমি উল্টা বলছি তখন, এখানে কিন্তু আরেকটা লেয়ার আছে। আমি যদি আবার একটু রিপিট করি, খেয়াল করো। যেমন ধরো হচ্ছে এই যে পেশির সবার বাইরের লেয়ারটার নাম আমরা বলছি এপিমাইশিয়াম। এই পেশিটা কী দিয়ে তৈরি হচ্ছে? অনেকগুলো ফেসিকল দিয়ে তৈরি হচ্ছে। এই ফেসিকলের মাঝখানে যে জায়গাটা আছে দেখো, একদম মোটা যে লেয়ারটা আছে, এটার নাম হচ্ছে পেরিমাইশিয়াম। এটাই হচ্ছে মাসেলের লেয়ার বলছিলাম। আবার তোমার ফেসিকল যেটা আছে এটা কিন্তু লেয়ারটা আলাদা। এই লেয়ারের ভিতরে তুমি ফেসিকলের ভিতরে দেখো এই যে ছোটো ছোটো যে খোপগুলা, ছোটো ছোটো যে খোপগুলো বা ছোটো তার যেগুলো আছে, এগুলোর মাঝখানে কিন্তু আরেকটা লেয়ার আছে। এই মাঝখানে লেয়ারগুলোকে বলা হয় এন্ডোমাইশিয়াম। এন্ডোমাইশিয়াম। তাহলে এই এন্ডোমাইশিয়ামের দিয়ে আবৃত এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারের মধ্যে কি আছে? ছোটো ছোটো নিউক্লিয়াস আছে। আমি এখানে যে স্ট্রাকচারটা তোমাকে পড়াচ্ছি, মানে এখানে যে স্ট্রাকচারটা আমি পড়াচ্ছি, এটা হচ্ছে একটা অমসৃণ পেশির স্ট্রাকচার। অমসৃণ পেশি মানে হচ্ছে যেটা আমরা ঐচ্ছিক পেশি নামে চিনি। আমি একটু পরে জিনিসটা ক্লিয়ার করে দিব। তাহলে এখানে হচ্ছে তোমার ছোটো ছোটো নিউক্লিয়াসগুলো থাকবে। দেন এটা যে আবরণটা, মানে এটা একটা সাইটোপ্লাজম আছে না? তোমার নর্মাল কোষের ক্ষেত্রে আমরা কি বলি? এটা প্লাজমা মেমব্রেন বলি বা প্লাজমা লেমা বলি, মানে যে কোষঝিল্লি যেটা আছে ওটাকে। তাহলে পেশির ক্ষেত্রে প্লাজমা লেমা না বলে আমরা এটাকে বলি সার্কোলেমা। প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন না বলে এটাকে আমরা কি বলি? সার্কোলেমা বলি। ঠিক আছে? তাহলে অনেকগুলো ছোটো ছোটো নিউক্লিয়াস দিয়ে এটা তৈরি হচ্ছে, প্লাস এটা যে আবরণ এটাকে আমরা বলছি সার্কোলেমা। আর এটার ভিতরে দেখো আরও অনেকগুলো ছোটো ছোটো জিনিস দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে, এইগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। এটাকে কী বলা হয়? মায়োফাইব্রিল বলা হয়। তাহলে আমি যদি উল্টা দিক থেকে আসি, সবার ভিতরে কে ছিল? মায়োফাইব্রিল ছিল। আমি যদি এখানে লিখি, সবার ভিতরে ছিল হচ্ছে মায়োফাইব্রিল। এটার নাম তোমরা সবাই শুনছো, মায়োফাইব্রিল। তুমি যদি এইদিকে একটু লক্ষ্য করো, দেখবে মায়োফাইব্রিল আরও ছোটো ছোটো কিছু জিনিস দিয়ে তৈরি হয়, এই যে এই জায়গাগুলো, এই জিনিসগুলো। তাহলে মেইন জিনিস হচ্ছে এগুলাই আমার, ঠিক আছে? এগুলোর নাম কি? এগুলো হচ্ছে সংকোচন প্রসারণশীল তন্তু। আমরা জানি আমাদের পেশির কাজই হচ্ছে সংকোচন প্রসারণ করা, তার মানে এদেরকে ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। এই সংকোচন প্রসারণশীল তন্তুগুলোকে একটাকে বলে অ্যাক্টিন, একটার নাম হলো মায়োসিন। একটার নাম হলো অ্যাক্টিন, আরেকটার নাম কি? মায়োসিন। তাহলে এই অ্যাক্টিন প্লাস মায়োসিন মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মায়োফাইব্রিল। এখন এই অনেকগুলো মায়োফাইব্রিল মিলে যেটা তৈরি করে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সার্কুলেমে আবৃত কোনো একটা তন্তু। আবার এই অনেকগুলো তন্তু মিলে এটা যেটা তৈরি করে নাম কি? এটার নাম হচ্ছে ফেসিকল। এটার নাম কি? ফেসিকল। তাহলে ফেসিকলের আবরণের নাম আমরা বলছি, ফেসিকলের ভিতরে যে আবরণটা থাকে, যে এই আবরণটার নাম কি? এটার নাম হচ্ছে এন্ডোমাইশিয়াম। এন্ডোমাইশিয়াম গেল। অনেকগুলো ফেসিকল মিলে যেটা তৈরি করবে ওটার নাম কি? অনেকগুলো ফেসিকল মিলে যেটা তৈরি করবে এটার নাম হচ্ছে তোমার কি? এটার নামই হচ্ছে তোমার মাসেল। তাহলে এই মাসেলের আবরণে আমরা জানি যে ফেসিকলের মাঝখানে অনেকগুলো ফেসিকলের মাঝখানে যে আবরণ ওটাকে আমরা কি বলি? পেরিমাইশিয়াম। তারপর হচ্ছে তোমার মাসেল যেটা তৈরি করবে এটা সবার বাইরের লেয়ারের নাম কি? এপিমাইশিয়াম। ঠিক আছে? এই কয়েকটা টার্ম তোমার এখানে জিনিসগুলোতে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আসো আমরা গেল এতটুকু। তাহলে এটা যদি শেষ হয় তাহলে দেখো এই জায়গাটার মধ্যে আমি এখানে তোমার পরীক্ষা ছবি আঁকবে আছে এইভাবে। তুমি খেয়াল করো এখানে এই যে হচ্ছে টেন্ডন, এটা হচ্ছে মাসেল, এটা হচ্ছে পুরোটা, এটা যে আবরণ এটাকে আমরা বলি এপিমাইশিয়াম। এই মাসেলগুলো অনেকগুলো খুব জিনিস দিয়ে তৈরি হয়, এগুলোর নাম হচ্ছে ফেসিকল। তুমি যদি একটা ফেসিকুলাস, এটাকে ফেসিকুলাস মানে সিঙ্গুলারলি হচ্ছে ফেসিকুলাস বলা হয়, এমনি নর্মালি হচ্ছে ফেসিক্যালি বলা হয়। এই ফেসিকুলাসটা তোমার কী দিয়ে তৈরি হয়? কী দিয়ে আবৃত থাকে? পেরিমাইশিয়াম দিয়ে আবৃত থাকে। এই ফেসিকুলাসের ভিতর থেকে অনেকগুলো ছোটো ছোটো জিনিস থাকে, এগুলোর নাম হচ্ছে এগুলো যে আবরণ এটাকে বলে এন্ডোমাইশিয়াম। এগুলোকে পেশিতন্ত্র বা মায়োফাইব্রিল বলা হয়। এখানে দুই ধরনের মায়োফাইব্রিল থাকে, একটার নাম হচ্ছে অ্যাক্টিন, একটার নাম হচ্ছে মায়োসিন। তাহলে এত পর্যন্ত গেল। আচ্ছা, এবার তোমার বইতে আসো, বইতে কী বলতেছে যে এই জায়গার দিকে একটু খেয়াল করো। তোমার এখানে যেটা বলছে সেটা হচ্ছে পেশির কাকে বলে। প্রথম শুরু করছে পেশির ডেফিনেশন দিয়ে। তাহলে যে টিস্যু সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন করে তাকে আমরা বলি পেশি।
আর পেশি তৈরি হয় থেকে অবশ্যই মেজোনাম থেকে তৈরি হয়। এখানে যা কিছু আছে এই চ্যাপ্টারে সব কিছু মেজোনাম থেকে তৈরি হয়। আমরা মেজোনাম থেকে আরও অনেক কিছু পাইছিলাম, যেমন মেজোনাম থেকে তোমার কী পাইছি, মেজোনাম থেকে উৎপত্তি হয় রক্ত, কিন্তু মেজোনাম থেকে উৎপত্তি হয়। তারপর হচ্ছে তোমার এখানে অস্থি, বোনসও মেজোনাম থেকে তৈরি হয়। দেন আবার সবার লাস্টে এসে পাইলাম কি, মাসেলও তোমার এই জায়গা থেকে উৎপন্ন হয়। আচ্ছা, তারপর আসো পেশি টিস্যুর বিভিন্ন সাধারণ বৈশিষ্ট্য। পেশি টিস্যুর সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে দেখো তোমাকে কী বলছে, পেশি টিস্যুর কোষগুলো লম্বা তন্তুর মতো হওয়া, এগুলোকে পেশিতন্তু বা মাসেল ফাইবার বলা হয়। পেশিতন্তু বলতে কাদেরকে বোঝাচ্ছে, এই যে ছবির মধ্যে দেখো এগুলো হচ্ছে পেশিতন্তু। কোনটা, এই যে এই পার্টটা পেশিতন্তু, এই ছবিতে এই পার্টটা পেশিতন্তু। আর এই ছবিতে কোনটা পেশিতন্তু, এই যে এই জিনিসটা হচ্ছে পেশিতন্তু, সরি এই জিনিসটা না, এই জিনিসটা হচ্ছে পেশিতন্তু, মায়োফাইব, যেটাকে ইংরেজিতে বলতেছে মায়োফাইব্রিল। তাহলে পেশিতন্তু কী দিয়ে তৈরি হচ্ছে, ওই যে বললাম অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি হচ্ছে। তাহলে দেখো পেশি টিস্যু কোষগুলো লম্বা লম্বা তন্তুর মতো হয়, এগুলো পেশিতন্তু বলা হয় বা মাসেল ফাইবার বলা হয়। পেশি কোষকে মায়োসাইট বলা হয়, মানে এই যে পেশি কোষগুলো যেগুলো আমরা নিউক্লিয়াস দেখছিলাম এখানে, এই যে এই জায়গায় এখানে যে নিউক্লিয়াসগুলো ছিল, এখানে যে নিউক্লিয়াসগুলো আছে, এই যে ছোটো ছোটো জায়গায় যে নিউক্লিয়াসগুলো আছে, এগুলো সবগুলো একটা কোষ, এগুলোকে বলা হয় মায়োসাইট। মায়ো মানে মাসেল, সাইট মানে হচ্ছে কোষ। যেমন আমরা হৃৎপিণ্ডের কোষকে বলছিলাম কী বলে এটাকে, হৃৎপিণ্ডে কী বলে যকৃতের কোষকে বলছিলাম হচ্ছে হ্যাপাটোসাইট, ঠিক আছে। এরকমই হচ্ছে মায়োসাইট মানে হচ্ছে মাসেলের কোষ। আর মায়োসাইট থেকে তৈরি হবে, অবশ্যই মায়োব্লাস্ট থেকে তৈরি হবে, ঠিক আছে। আর প্রত্যেক কোষ সার্কোলেমায়, ওই যে বললাম প্লাজমালেমা, যেটা আমাদের নর্মাল কোষের যেটা প্লাজমালেমা, এটা হচ্ছে পেশির ক্ষেত্রে সার্কোলেমা, ক্লিয়ার। আর সাইটোপ্লাজমকে কী বলা হয়, সার্কোপ্লাজম, একদম ইজি কথা এগুলো। আর কোষগুলো এক বা একাধিক নিউক্লিয়াস যুক্ত, যেমন এখানে দেখছো না, এখানে নিউক্লিয়াস কি কোনো নির্দিষ্ট আছে না, এখানে কিন্তু একাধিক নিউক্লিয়াস আছে। তুমি দেখো যে এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, একটা কোষ বাট অনেকগুলো নিউক্লিয়াস, মানে এক বা একাধিক নিউক্লিয়াস এখানে থাকতে পারে। আবার বলছে কি, পেশি কোষের সার্কোপ্লাজমে মায়োফাইব্রিল নামক, ওই যে মায়োফাইব্রিল যেগুলো পেশিতন্তুর কথা বলতেছে, ওগুলাই হচ্ছে মায়োফাইব্রিল। অসংখ্য তন্তু অনুদৈর্ঘ্যভাবে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। মায়োফাইব্রিলগুলো কী দিয়ে তৈরি, একটা অ্যাক্টিন আর একটা মায়োসিন দিয়ে, দুই ধরনের তন্তু দিয়ে তৈরি। এগুলোকে একত্রে সার্কোমিয়ারও বলা হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এগুলোকে একত্রে কী বলা হয়, সার্কোমিয়ার বলা হয়। আচ্ছা, পেশি টিস্যুর অন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা খুব কম থাকে, মানে এখানে কোনো তরল পদার্থ কম থাকে, আর আন্তঃকোষীয় ফাঁকা স্থানগুলো বিভিন্ন ধরনের টিস্যুতে পূর্ণ থাকে। আর এদের কাজ হচ্ছে সংকোচন প্রসারণ করা, বিশেষ করে যেহেতু অ্যাক্টিন মায়োসিন আছে। আর কিছু ব্যতিক্রম ছাড়া ভ্রূণীয় মেজোরাম থেকে পেশির উৎপত্তি হয়, যেমন চোখের পিউপিল সংকোচন প্রসারণশীল পেশি, স্তনগ্রন্থি কর্মগ্রন্থি অবস্থায় অ্যাক্টোডার্ম। আবার কিছু পেশি আছে যারা অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়, এটা অ্যাডমিশনের জন্য একটা ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য, যে অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয় এমন কিছু পেশির নাম বলো, যেটার মধ্যে কী কী আসে, যেটার মধ্যে আসে হচ্ছে চোখের পিউপিল, সংকোচন প্রসারণশীল প্রসারণকারী পেশি, স্তন গ্রন্থি আছে, তারপর ঘর্মগ্রন্থি, এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পেশি টিস্যু প্রায় 75% পানি ও অবশিষ্টাংশ বিভিন্ন ধরনের কঠিন পদার্থে গঠিত হয়। এবার তোমাকে আরেকটা বেসিক জিনিস তোমাকে আমি এখন দেখাবো, সেটা হলো পেশির বিভিন্ন ধর্ম, মানে পেশির টিস্যুর সাধারণ ধর্ম আছে, যেমন পেশির স্থিতিস্থাপকতা আছে। তুমি অনেকটা পেশিকে তুমি রাবারের সাথে কম্পেয়ার করতে পারো। তাহলে তোমার এখানে যে পেশিটা তুমি পাবা, এখানে যদি আমি দেখাই, এখানে পেশি কোথাও আঁকা নেই, আচ্ছা একটা মিনিট, এখানে আরও ডিটেলস আছে, দেখাবো আমি সেটা। যেমন ধরো এখানে যে পেশিটা, এটার নাম তোমরা সবাই জানো, সেটাকে আমরা কি বলি, বাইসেপস অথবা ট্রাইসেপস বলি। বিশেষ করে এটা তো পেছনের, এটা সামনের পার্ট, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বাইসেপস। পেছনে যেটা থাকে ওটাকে আমরা বলি ট্রাইসেপস। তাহলে বাইসেপস যেটা মাসেলটা, এটার অবশ্যই এটা দেখতে অনেকটা রাবারের মতো, মানে আমি যদি হ্যান্ডলি বলি যে এটা অনেকটা মানে রাবারের মতো হচ্ছে স্থিতিস্থাপকতা আসছে, তার মানে ও টান দিলে লম্বা হবে, বাট আবার সেটা ছেড়ে দিলে এটা আগের জায়গায় চলে আসবে, এটাকে বলা হয় হচ্ছে স্থিতিস্থাপকতা। তারপর আরও কী কী আছে, যেমন আরও আছে হচ্ছে উত্তেজিতা মানে কি, উত্তেজিতা মানে হলো তোমার স্নায়ু ওকে যখন এসে একটা তড়িৎ উদ্দীপনা দিবে, আমরা বলি যে মাসেল বা হৃৎপিণ্ড হোক যেটাই হোক, এই মাসেলগুলো কাজ করে হচ্ছে তড়িৎ উদ্দীপনার সাহায্যে। যখন তোমার কোনো একটা ব্রেন থেকে যখন কোনো একটা উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে এখানে আসবে, এই স্নায়ু উদ্দীপনাটা কী করবে, এটাকে উত্তেজিত করবে। উত্তেজিত করলে কি হয়, এটা উত্তেজনা সাড়া দিবে। উত্তেজনা সাড়া দেওয়া মানে কি, এটা উত্তেজনা আসলে এটা কী হবে, সাথে সাথে সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে, যে এভাবে কাজ করে। আবার বলছে পেশি টান, এটাকে বলা হয় টনিসিটি। এটা মানে কি আমি একটু বলি, যেমন এখানে তুমি যদি এই ছবিটার দিকে একটু তাকাও, ও কিন্তু হাতটা ছেড়ে দিছে, খেয়াল করো, ও কিন্তু হাতটা একদম কমপ্লিটলি ছেড়ে দিছে,
ঠিক আছে, একদম রেস্টিং অবস্থায় আছে, যেটাকে আমরা রেস্টিং অবস্থায় বলি। কিন্তু রেস্টিং অবস্থায়ও দেখো ওর পেশি কিন্তু একটু টান টান অবস্থায় আছে, টান টান আসতে বলে কিন্তু এই জিনিসটা এরকম অ্যাঙ্গেল হয়ে আছে। যদি আমি দেখাই, একটু খেয়াল করো, ভালো করে যদি বোঝার চেষ্টা করো, তাহলে দেখো ওর লম্ব অক্ষ হচ্ছে এটা, বাট ওর পেশিটা দেখো, ওর বাইসেপসটা এই যে হাতটাকে কিন্তু অ্যাঙ্গেল করে রাখছে এভাবে, ঠিক আছে। কিন্তু ও কিন্তু রেস্টিং অবস্থায় আছে। রেস্টিং অবস্থায় থাকলেও দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যদিও বা 180 ডিগ্রি থাকার কথা ছিল, কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কেন হচ্ছে? অ্যাঙ্গেলটা হওয়ার কারণ হচ্ছে এই মাসেল যেটা এখানে আছে এটা অবশ্যই একটা টান টান করে থাকে। তুমি হাজার রেস্টে থাকো না কেন, এটা অবশ্যই একটা টান টান অবস্থায় থাকে। তার মানে এই যে টান টান অবস্থায় থাকাটা, এটাকে বলা হয় টনিসিটি। এটাকে কি বলা হয়? টনিসিটি বলা হয়। যেমন এখানে দেখো বিশ্রামরত অবস্থায় কঙ্কাল পেশি কিছুটা টান টান বা সংকুচিত অবস্থায় থাকে, এটাকে বলা হয় পেশি টান বা টনিসিটি। অবসাদ, তুমি যদি জিমে যাও তাহলে দেখবা যে একই মাসেলের এক্সারসাইজ যদি তুমি বারবার করে দেখবা তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ বা পেশিতে তোমার ব্যথা অনুভূত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অবসাদ। আর সবচেয়ে বেশি অবসাদ, এটার ইংরেজি হচ্ছে ফ্যাটিক। সবচেয়ে বেশি ফ্যাটিক হয় হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশিগুলো, মানে খুব তাড়াতাড়ি এটা টায়ার্ড হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবাহিতা, কন্ডাক্টিভিটি, ওই যে এক স্থানে যদি উদ্দীপনা প্রয়োগ করো তা সম্পূর্ণ পেশিতে আশেপাশে ছড়ায় পড়বে। ওই যে আমরা হৃৎপেশিতে যেরকম দেখছি এসএনআর উদ্দীপ্ত হলে সেটা সারা হৃৎপিণ্ডে ছড়ায় যাচ্ছে, ঠিক সেমভাবে এখানেও এই জিনিসটা আছে। নিঃসারকাল, নিঃসারকালের ইংরেজি হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে এই যে দেখো একবার সংকোচন, একবার সংকোচন, একবার প্রসারণ। এই সংকোচন প্রসারণের মানে এই যে এটা একটা সাইকেল, তাই না? এই সাইকেলের পর যদি আমি দেখাই, এখানে খেয়াল করো, এটা একটা সাইকেল, এই সাইকেলের পর আরেকটা সংকোচন প্রসারণ হবে। তাহলে একটা সংকোচন, একটা প্রসারণ, এই একটা সাইকেল, এই একটা সাইকেল। একটা সংকোচন প্রসারণের মাঝখানে এবং আরেকটা সংকোচন প্রসারণের মাঝখানে যে সময়কালটা, এটাকে বলা হয় হচ্ছে নিঃসারকাল। এই নিঃসারকালের গুরুত্ব কী? নিঃসারকালের গুরুত্ব হচ্ছে একটা পেশি সে কতটুকু বিশ্রাম পাচ্ছে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই নিঃসারকালের উপর। নিঃসারকাল যত বেশি হবে ওই পেশিটা তত বেশি বিশ্রাম পাবে। যেটা আমরা দেখি সবচেয়ে বেশি বিশ্রাম পাই হচ্ছে কার্ডিয়াক মাসেল, মানে হৃৎপেশি, যার ফলে আমাদের হৃৎপেশি কখনো টায়ার্ড হয় না। আমরা ওই চ্যাপ্টারে একটা প্রশ্ন করছিলাম, হৃৎপেশি কখনো কী হয় না, ক্লান্ত হয় না। এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে তার নিঃসারকালটা অনেক বেশি। তাহলে দেখো এখানে কথাটা লেখা আছে যে নিঃসারকাল যত ছোট হবে সেই পেশি তত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। যেমন আমাদের সবচেয়ে কম নিঃসারকাল হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশিতে। আর তাহলে গেল আমরা বুঝলাম পেশির কাজ কী। পেশির কাজ হচ্ছে দেহতে আকৃতি দান করে, মানে কঙ্কালের সাথে মিলিত হয়ে সে একটা আকৃতি দান করে। অভ্যন্তরীণ গঠন এবং সুরক্ষা, রক্ত সঞ্চালনের নিয়ন্ত্রণ, এগুলো জাস্ট রিডিং করে দেখবা, এখানে স্পেশাল কোনো পড়া এখানে নাই। এরপরে আসো যেটা তোমাকে আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে পেশির স্ট্রাকচার, মানে ক্লাসিফিকেশন। পেশিকে আমরা কয়েকভাবে ক্লাসিফাই করতে পারি। যদি আমি অবস্থান অনুসারে বলি, সে কোথায় অবস্থান করতেছে, সে যদি আমার কঙ্কালের উপর অবস্থান করে, ওই যে হাড্ডির উপর অবস্থান করে, এগুলোকে আমরা বলি স্কেলেটন মাসল। একটু আগে বলছে হাড্ডির উপর পেশি কেন আছে, ওই হাড্ডিটাকে চালানোর জন্য। তাহলে কঙ্কাল পেশি, এটাকে আমরা বলি স্কেলেটন মাসল। আর অন্তর্জন্ত্রীয় পেশি মানে হচ্ছে ভিসেরাল মাসল, এটাকে ইংরেজিতে বলা হয়। মানে তোমার পেটের ভিতর যতগুলো অঙ্গ আছে, ওই অঙ্গ প্রত্যঙ্গের ভিতর যতগুলো মাসল আছে সবগুলোকে বলা হয় অন্তর্জন্ত্রীয় পেশি। আর লাস্ট ওয়ান হচ্ছে হৃৎপিণ্ডে যেগুলো থাকে ওগুলোকে আমরা বলি হৃৎপেশি। এগুলো হচ্ছে অবস্থান অনুযায়ী। আর গঠন অনুযায়ী যদি বলি আমি, দুই ধরনের গঠন অনুযায়ী আছে। এটাকে বলি আমরা রৈখিক, একটাকে আমরা বলি চিহ্নিত পেশি, মানে এখানে এগুলো দাগ কাটা থাকে, এটাকে বলা হয় হচ্ছে চিহ্নিত বা রৈখিক পেশি, বা এটাকে ইংরেজিতে বলা হয় স্ট্রাইডেড মাসল। আরেকটা আছে একদম এরকম গোল মসৃণ, এটাকে বলা হয় অরৈখিক পেশি বা মসৃণ পেশি, এটাকে নন স্ট্রাইডেড মাসলও বলা হয়। আর কাজ অনুসারে আমরা জানি একটা ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। তোমাকে যদি ভালো করে দেখো, এটা যেটা কঙ্কাল পেশি, এটা হচ্ছে এখানে চিহ্নিত পেশি, ঠিক সেম পেশিটা হচ্ছে এখানে ঐচ্ছিক পেশি। আর যেটা এখানে অন্তর্জন্ত্রীয় পেশি, এটা হচ্ছে এখানে মসৃণ পেশি, ঠিক সেমভাবে এখানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে সবগুলোর নাম কিন্তু সেম এখানে, মানে যেটা ঐচ্ছিক পেশি সেটাই চিহ্নিত পেশি বা রৈখিক পেশি, এবং সেটাই তোমার কি পেশি, কঙ্কাল পেশি। তাহলে এরপরে আসো যেটা আমি তোমাকে দেখাবো এখন, সেটা হচ্ছে অমসৃণ। এই যে দেখো প্রথম যে পেশিটা, এটা হচ্ছে অমসৃণ পেশি। অমসৃণ পেশি মানে কি, ওই যে ডোরা কাটা বলি না আমরা ছোটোবেলায় পড়ছিলাম 9-10-এ, ডোরা কাটা মাসেল বা ডোরা কাটা পেশি, যাদের এরকম ডোরা কাটা থাকে, একটু পর দেখাবো। তাহলে এই অমসৃণ কেন হয়েছে? কারণ ওর রৈখিক আছে, মানে ডোরা কাটা আছে। আর এগুলো আমরা ইচ্ছা অনুযায়ী চালাতে পারি বলে এগুলোকে ঐচ্ছিক পেশিও বলা হয়, আবার এটাকে কঙ্কাল পেশিও বলা হয়। কারণ কি কঙ্কাল পেশি বলার কারণ কি? কঙ্কাল পেশি বলার কারণ হচ্ছে এটা কঙ্কালের উপর স্ট্রাকচার, মানে আচ্ছাদন প্রদান করে থাকে। তাহলে আমি এগুলো যদি একটা ইংরেজিতে কনভার্ট করি টার্মগুলো, তাহলে কী কী টার্ম আসে আমার ক্ষেত্রে খেয়াল করো। অমসৃণ মানে হচ্ছে নন স্মুথ, মানে স্মুথ না যেটা। রৈখিক মানে স্ট্রাইডেড মানে হচ্ছে ডোরা কাটা। ঐচ্ছিক মানে হচ্ছে ভলেন্টারি মানে হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে করতেছি জিনিসটা। আর কঙ্কাল পেশি মানে হচ্ছে স্কেলেটাল মাসেল, ঠিক আছে। তাহলে যেসব টিস্যু রৈখিকভাবে বিন্যস্ত পেশিতন্তু দিয়ে গঠিত এবং প্রাণীর ইচ্ছে মতো সংকুচিত প্রসারিত হয়ে দেহ সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে ঐচ্ছিক পেশি।
এরা কার সাথে লেগে থাকে? কঙ্কালের সাথে লেগে থাকে। এই কারণে এদেরকে কী পেশিও বলা হয়? কঙ্কাল পেশিও বলা হয়। আর এই পেশি টেন্ডন নামক এক প্রকারে যে কী দিয়ে যুক্ত থাকে? টেন্ডন দিয়ে যুক্ত থাকে। দেখছো এখানে আছে এক প্রকার তন্তুময় যোজক টিস্যু দিয়ে অস্থির সাথে যুক্ত থাকে। এছাড়া চক্ষু, চোয়াল, ঠোঁট, গোলবিল, মধ্যচ্ছদা, পেট, ইন্টারকোস্টাল স্থানে এগুলো সব জায়গায় এগুলোর অবস্থান আছে। আর গঠন কি এটার? ওই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে গঠনগুলো পড়ছি ওই গঠনগুলো তোমরা এখান থেকে জিনিসটা রিডিং করে নিবা, এই শব্দগুলোর আনসার খোঁজার চেষ্টা করবা। বান্ডল, তারপর হচ্ছে ফেসিকুলাস পড়ছি আমরা এগুলো সবগুলো। এন্ডোমাইসিয়াম কি, পেরিমাইসিয়াম কি, এপিমাইসিয়াম কি, ঠিক আছে। আর এখানে এই যে আরও শব্দ আছে, সার্কুলেমা কি, সার্কোপ্লাজম কি, মাইটোকন্ড্রিয়া অনেক বেশি স্বাভাবিকভাবে বেশি অনেক বেশি কাজ করে, তার মানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে। আর মায়োফাইব্রিল কি, এই জিনিসগুলো হচ্ছে একটু এখান থেকে আনসারটা খুঁজে বের করার চেষ্টা করবো। এগুলো অলরেডি আমি ব্যাখ্যা করছি। আর এই যে মায়োফাইব্রিলটা আমরা জানি মায়োফাইব্রিল দুটো জিনিস দিয়ে তৈরি, একটা অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। এখানে যে লাইনটা তুমি দাগ দিবা সেটা হচ্ছে, দেখো আমি যদি মাইক্রোস্কোপে আমি তোমাকে একটা ছবি দেখাই, বাদ দিও না, আমি একেবারে বুঝাই দিই জিনিসটা, যদিও বা তোমাদের লাগবে না। একটা পেশি কীভাবে সংকুচিত হয় এটা আমি পড়াবো। তাহলে এই জায়গায় আমরা এতটুকু পর্যন্ত ছিলাম না, মায়োফাইব্রিল পর্যন্ত। তুমি যদি মায়োফাইব্রিলটা একটু ভালোভাবে দেখো, তুমি যদি এখানে মায়োফাইব্রিলের মধ্যে যদি আরেকটু ফোকাস করো, তাহলে তুমি দেখবা এই মায়োফাইব্রিলটা কী দিয়ে তৈরি হয়? অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে তৈরি হয়, যেটাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে অনেকটা এরকম লাগে, ঠিক আছে। এখন কেন এরকম লাগে তোমাকে যদি আমি বলি, অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যে এই যে দেখো এখানে কয়েক ধরনের তন্তু আছে। একটা তন্তু হচ্ছে এই যে এটা একটা জিগজ্যাগ লাইন তৈরি করছে না? এই যে জিগজ্যাগ লাইনটা দেখো এখানে সরল রেখা বরাবর আছে, এই যে এখানে একটা, তারপর আমি যদি একটু ভালোভাবে আঁকি, এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, এখানে, এখানে, ঠিক একইভাবে এই পাশেও আছে। দেখো এই যে জিগজ্যাগ লাইন, তারপর হচ্ছে তোমার এই যে এই জায়গাগুলো। তাহলে এখানে যেগুলো আমি আঁকলাম এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিন, এগুলি কী বলা হয়? অ্যাক্টিন বলা হয়। আর তোমার এখানে আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে মাঝখান বরাবর যে লাইনটা তুমি দেখতেছো, এই যে এই লাইনটা, কী কালার দেওয়া যায়? এই কালারটা দিই। তাহলে এই লাইনটা মাঝখান বরাবর যে লাইনটা, এটা কিন্তু দেখো অ্যাক্টিন থেকে কিন্তু একটু মোটা, অ্যাক্টিন থেকে কিন্তু এটা একটা মোটা লেয়ার, এটাকে বলা হয় হচ্ছে মায়োসিন। মনে রাখবা, মায়োসিন যেটা মোটা লেয়ার ওটা হচ্ছে মায়োসিন, যেটা চিকন লেয়ার ওটা হচ্ছে অ্যাক্টিন। তাহলে এটা হচ্ছে মায়োসিন। তাহলে এখানে মাঝখানের লাইনটা তুমি একটু লক্ষ্য করো, তাহলে এই যে এখানে যে মাঝখানের লাইনটা সৃষ্টি হয়েছে, এই যে এই লাইন বরাবর, এখানে কিন্তু কোনো কি নাই? অ্যাক্টিন নাই, শুধু কি আছে? মায়োসিন আছে। এই জায়গাটাতে কোনো অ্যাক্টিন নাই, শুধু মায়োসিন আছে। আবার এই জায়গাটাতে, এই জায়গাটাতে তোমার কি আছে? অ্যাক্টিন মায়োসিন দুইটাই আছে, এখানে অ্যাক্টিন মায়োসিন দুইটাই আছে। আবার এই জায়গাটাতে একটা জিগজ্যাগ লাইন আছে। তাহলে তুমি যদি এটা মাইক্রোস্কোপের নিচে দেখো, কিছু লাইন আকারে দেখবে এই জিনিসগুলোকে। যেমন এই যে এটাকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখো, তাহলে দেখতে অনেকটা এরকম লাগবে। তাহলে এই যে এখানে যে লাইনটা, এটাকে বলি আমরা জেড লাইন, এটাকে আমরা কি বলি? জেড লাইন বলি। আর এখানেও জেড লাইন মাঝখান বরাবর দেখো জেড লাইন আছে। আর এম লাইন মানে কি? তাহলে জেড লাইন আমরা বুঝলাম। আর এখানে, আর তাহলে এই এই জিনিসটা হচ্ছে, দেখো এবার তুমি এই জায়গাটা যদি আরেকটু ডিটেলস আমি দেখাই তোমাকে, এই যে আরেকটু ডিটেলস যদি দেখাই, এই যে দেখো এটা হচ্ছে একটা অ্যাক্টিন। তুমি দেখো এখানে এই যে এটা ছিল অ্যাক্টিন, ঠিক আছে। তুমি যদি আরেকটু ডিটেলসে দেখো, তাহলে কিন্তু এখানে শুধু অ্যাক্টিন না, এখানে অ্যাক্টিনের সাথে আরও কী কী আছে, এরকম গোল গোল কিছু জিনিস দেখতেছো। এই জিনিসগুলো আমি পড়াবো তোমাদেরকে, এগুলো সময় পেলে পড়াবো, এগুলোরও কাজ আছে। এখন একটা পেশি কীভাবে সংকুচিত হয়, এই জিনিসটা যদি আমি তোমাকে ব্যাখ্যা করতে চাই, খেয়াল করো। এই জিনিসটা যদি আমি তোমাকে ব্যাখ্যা বলতে চাই, তোমরা জানো যে পেশির সংকোচন প্রসারণের সাথে কিন্তু একজন জড়িত, সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। আমি আপাতত না জানলে আপাতত জেনে রাখো যে পেশি সংকোচন প্রসারণের সাথে একজন জড়িত, সেটার নাম কি? ক্যালসিয়াম। এখন পেশি তখনই সংকুচিত হবে, এই যে দেখো আমি আরেকটা জিনিস তোমাকে এখানে আগে একটু বোঝাই দিই, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মায়োসিন। তোমরা ক্লাসগুলো যদি না বোঝো প্রথমবার একটু রিপিট করবা, ঠিক আছে, রিপিট করে করে দেখবা। তাহলে এটা হচ্ছে মায়োসিন, মায়োসিনের একটা দল আর কি, ঠিক আছে, অনেকগুলো একটা গুচ্ছ মায়োসিন। তাহলে মায়োসিন থেকে এখানে একটা জিনিস বেরোচ্ছে, এটাকে বলা হয় মায়োসিনের টেল। মায়োসিনের টেল আর এই যে অংশটা, এটাকে বলা হয় হেড। এগুলো তোমাদের লাগবে না, জাস্ট এখন বোঝার চেষ্টা করো। হেড। একটা পেশি তখনই সংকুচিত হবে যখন মায়োসিনের হেড অ্যাক্টিনের সাথে যুক্ত হবে, মানে মায়োসিনের হেড প্লাস অ্যাক্টিন যদি একবার কানেক্ট হয়, ওই মাসেলটা কী হবে? সংকুচিত হবে। তাহলে আমি যদি একটা মাসেলকে সংকুচিত করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা মায়োসিনের হেডের সাথে অ্যাক্টিনের সংযোগ ঘটাতে হবে। এখন নর্মালি তো এই সংযোগটা ঘটবে না। কেন ঘটবে না? কারণ তুমি যদি একটা অ্যাক্টিনকে দেখো, তাহলে দেখো এই যে এটা একটা অ্যাক্টিন, এটা একটা অ্যাক্টিন। এই অ্যাক্টিনটাতে যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবা যে এর অ্যাক্টিনটা কিন্তু এর কিছু সাইড আছে। যেমন আমি যদি অ্যাক্টিনটাকে এইভাবে লিখি, এটা একটা অ্যাক্টিন, ঠিক আছে। এর কিছু সাইড আছে, যেমন মনে করো এটা একটা সাইড, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। যে এরিয়াগুলোতে চাইলে কে যুক্ত হতে পারে?
তোমার এই মায়োসিনের হেড যুক্ত হতে পারে। এই যে মায়োসিনের হেড, মায়োসিনের হেড, মায়োসিনের হেড, মায়োসিনের হেড, এই হেডগুলো সবগুলো আবার এখানে এসে একটা বান্ডেল তৈরি করে, ঠিক আছে? এটা একটা মায়োসিন, বুঝলাম? এখন নর্মালি এই যে হেডটা আমি তোমাকে এখানে দেখালাম, এই হেডটা ওপেন থাকে না, মানে সরি হেড বলতেছি, এই যে এই জায়গাটা নর্মালি এখানে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ এটাকে আবৃত করে থাকে আরেকটা লেয়ার, যে লেয়ারটা অনেকটা এটাকে ঢেকে রাখে এভাবে, এই যেভাবে ঢেকে রাখে, ঢেকে রাখে, ঢেকে রাখে। তাহলে নর্মালি কিন্তু আমার একটা পেশি কিন্তু সংকুচিত হবে না। কেন সংকুচিত হবে না? কারণ একটা লেয়ারটাকে ঢেকে রাখে, এবং যে লেয়ারটা এটাকে ঢেকে রাখে ওই লেয়ারটার নাম হচ্ছে ট্রোপোমায়োসিন। কি বলে ওটার নাম? ট্রোপোমায়োসিন। জাস্ট শুধু নামটা একটু পড়ে রাখো, ট্রোপোমায়োসিন। আবার খেয়াল করো, তাহলে আমাকে যদি অ্যাক্টিনের সাথে মায়োসিনের হেডের সংযোগ ঘটাতে হয়, তাহলে অবশ্যই আমাকে এই ট্রোপোমায়োসিন লেয়ার যেটা আছে, এই যে ট্রোপোমায়োসিন লেয়ার যেটা আছে, এটাকে এখান থেকে সরাতে হবে। এটাকে এখান থেকে সরানোর জন্য আরেকজন থাকে, দেখো খেয়াল করো, এই পাশে ওই যে তোমরা দেখছো না, শিপ যারা চালায়, শিপের যারা পাইলট থাকে, তাদের হাতে এরকম একটা কি চাকা থাকে, যারা এই যে চাকাটা দিয়ে তারা নির্দেশ করে যে শিপটা কোন দিকে ঘুরবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। এখন এই জিনিসটা কাজ করে, এত সুন্দরভাবে কাজ করে, তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবা এই জিনিসটা পরে মজা আছে, যে এই জিনিসটা হচ্ছে এই জিনিসের সাথে কানেক্ট থাকে হচ্ছে এটা। যখন এই জিনিসটা ঘুরবে তখন কি করে, এই জিনিসটা ঘোরার সাথে সাথে তোমার হচ্ছে এই জিনিসটাকে প্যাক করতে শুরু করে, প্যাক করতে শুরু করে মানে হচ্ছে এই জিনিসটাকে বটতে শুরু করে, বটতে শুরু করলে তাহলে এই জায়গাটা খুলে যাবে, এরপরে এই জায়গাটা খুলে যাবে, এরপরে এই জায়গাটা খুলে যাবে, এরপরে এই জায়গাটা খুলে যাবে। যখন সবগুলো খুলে যাবে তখন অ্যাক্টিন প্লাস মায়োসিন কী হয়ে যাবে? অ্যাটাচ হয়ে যাবে। অ্যাক্টিন আর মায়োসিন যদি অ্যাটাচ হয়ে যায়, পেশিটা কী হবে? সংকুচিত হবে। বুঝলাম? এখন এখন এই যে কে ঘুরাচ্ছে এটাকে, কে ঘুরাচ্ছে, এটার প্রশ্নের আনসার মানে আগে এটার নামটা কি আগে একটু জেনে নিই। এটার নামটা হচ্ছে ট্রোপোনিন। এটার নাম কি? ট্রোপোনিন। যেটা আবৃত করেছিল অ্যাক্টিনকে সেটার নাম ছিল ট্রোপোমায়োসিন। আর যেটা এই ট্রোপোনিনকে মানে মানে ট্রোপোনিন হচ্ছে ওই পদার্থটা যেটা ট্রোপোমায়োসিনকে অ্যাক্টিন থেকে আলাদা করে, তাহলে সেটা হচ্ছে ট্রোপোনিন। তাহলে এটার নাম কি? ট্রোপোনিন। তাহলে এখন এই ট্রোপোনিনটাকে ঘোরানোর জন্য একজন এখানে দরকার হবে। ট্রোপোনিনটাকে ঘোরানোর জন্য দরকার কাকে? ক্যালসিয়ামকে। যদি আমি কোনো একটা মাসেলকে সংকুচিত করতে চাই, তাহলে অবশ্যই আমার কোষের ভিতর ক্যালসিয়াম সঞ্চিত থাকতে হবে। ওই ক্যালসিয়াম এসে কাকে ঘোরাবে? কাকে ঘোরাবে? ক্যালসিয়াম এসে ট্রোপোনিনকে ঘোরাবে। এই যে দেখো, এই যে তিন জায়গাওয়ালা ট্রোপোনিনকে ঘোরাবে। ট্রোপোনিনকে যদি ঘোরায়, তাহলে এই ট্রোপোনিন ঘোরার সাথে সাথে কাকে নিয়ে যাবে? তোমার ট্রোপোমায়োসিনকে নিয়ে যাবে। ট্রোপোমায়োসিনকে নিয়ে গেলে কি হবে? ট্রোপোমায়োসিনকে নিয়ে গেলে তোমার এখানে যে অ্যাক্টিভ সাইটটা আছে, অর্থাৎ তোমার এই যে অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইটগুলো আছে, অ্যাক্টিভ সাইটগুলো উন্মুক্ত হয়ে যাবে, যার ফলে এখানে কে এসে যুক্ত হবে? মায়োসিনের হেড এসে যুক্ত হবে। এবং মায়োসিনের হেড এসে যখন যুক্ত হবে, দেখো এই জায়গাটাতে এখানে কিন্তু মায়োসিনের হেড যুক্ত হয়েছে। তাহলে মায়োসিনের হেড যদি যুক্ত হয়, তাহলে এখানে কী ঘটবে? মায়োসিনটা এদিক বরাবর টান দিবে। এখানে তো একটা হেড দেখাইছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি হেড আছে, তাহলে সবগুলো হেড যখন এদিকে টান দিবে, তাহলে দেখো তো এই ছবিটার দিকে আসো তো এবার। তাহলে এই যে দেখো অ্যাক্টিন মায়োসিন, এই যে অ্যাক্টিন মায়োসিন, তাহলে সবগুলো যখন একসাথে যুক্ত হবে, এগুলোকে এদিকে টান দিবে, এগুলোকে এদিকে টান দিবে। কে টান দিবে? মায়োসিন টান দিবে। তাহলে মায়োসিন যদি এগুলোকে টান দেয়, তাহলে জিনিসটা এখন সংকুচিত হয়ে আসবে না? তাহলে সবগুলো অ্যাক্টিন মায়োসিন মিলে যখন একই কাজটা করবে, তখনই আমার একটা পেশি সংকুচিত হবে। তার মানে তুমি যত ইজিলি একটা পেশি নাড়াচ্ছ, ওটা কিন্তু এত ইজিলি নড়ে না। বুঝতে পারছি? তাহলে এইভাবে হচ্ছে আমার একটা পেশি কাজ করে। যদি তোমার কোনো কারণে, এই যে আমরা বলছি না যে একটা জিনিস তোমাদেরকে আমি পড়াইছিলাম, সেটা হচ্ছে যদি আমি দেখাই তোমাকে একটু একটা জিনিস, একটা জায়গা থেকে আমি যদি তোমাকে ঘুরাই আনি, যেমন একটা মিনিট ওয়েট করো। সেলের এই জায়গাটাতে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছি না প্রথম চ্যাপ্টারে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায়? দাঁড়াও একটা মিনিট। এই যে এটা তো রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টপিক। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন আমরা পড়ছিলাম, তখন এখানে আমরা একটা লাইন পড়ছিলাম, সেটা হচ্ছে রূপান্তরিত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায় পেশি কোষে। পেশি কোষে কিন্তু এক ধরনের রূপান্তরিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। মনে আছে? মনে পড়তেছে? সার্কোলেমা, সার্কো শব্দটা দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি এখন? এখানে পেশিকে বোঝাচ্ছি। তাহলে সার্কোলেমা, সার্কোপ্লাজম, সাইটোপ্লাজম, পেশি সাইটোপ্লাজম। আর একটা পাইলাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা কোনটা? এটা হচ্ছে পেশির এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কী বলে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। ওই যে আমি একটু আগে বললাম পেশি সংকোচনের জন্য কী লাগে? ক্যালসিয়াম লাগে। এই ক্যালসিয়ামটার সোর্স হচ্ছে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই কথাটা তোমার প্রথম চ্যাপ্টারে বলা আছে যে
রূপান্তরিত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায় পেশি কোষে, যাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে। এটা ক্যালসিয়ামের আধার হিসেবে কাজ করে। ওই দিন আমি বলছিলাম যে এই পেশি যখন আমি পড়াবো তখন এটার আনসার আমি তোমাকে দিব। আজকে তুমি এই আনসারটা পাইছো কিনা আমাকে বলো। তাহলে যদি হয়ে যায় তাহলে আমার তো হয়ে গেল, তাহলে এখান থেকে আমার আর কিছু দেখা লাগতেছে না। আমি অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু বুঝে গেছি, এত কিছু না জানলেও আমার চলবে। তাহলে এই ব্যান্ডগুলো এগুলো না পড়লেও চলবে। তাহলে ধর্ম কী? পেশির ধর্ম কী? সংকোচন প্রসারণ। সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত ছন্দবদ্ধ নয়, কিন্তু স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ছন্দবদ্ধ কাদেরটা হবে? হৃৎপেশি এবং কী বলে হৃৎপেশি এবং হচ্ছে মসৃণ পেশি। আর নিঃশ্বাসকাল খুবই ছোটো, এই কারণে টায়ার্ড হয়ে যায়। আর সহজে এটা কী হয়? অবসাদগ্রস্ত হয়। অবসাদগ্রস্ত আর টায়ার্ড হয়ে যাওয়া একই জিনিস। এরপর আসো কঙ্কাল পেশি। আমাদের কয়টা কঙ্কাল পেশি থাকে? 656টা, মুখস্থ করে ফেলবা। 656টা কঙ্কাল পেশি থাকে। আর এরা ঐচ্ছিক পেশি সমন্বিতভাবে প্রধান কাজগুলো এই জিনিস, মানে আমি যে কাজগুলো করে থাকি ঐচ্ছিক পেশি দিয়ে, ওই কাজগুলো শুধু রিডিং করে দেখবা। দেন আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কঙ্কাল পেশির প্রকারভেদ পড়বো, দেন মসৃণ পেশি পড়বো, হৃৎপেশি, এগুলো দেন হচ্ছে পার্থক্যের ছক পর্যন্ত এগুলো আমরা দেখে নিব। তাহলে আজকে এতটুকু থাকুক। কোনো কিছু যদি না বুঝো কমেন্টে জানাবা বা গ্রুপে ভাইয়াকে মেসেজ করবা। দেন যদি কোনো কিছু পিছনে কোনো কিছু না বুঝো তাহলে ক্লাসটা পিছনের দিকে টেনে একটু আরেকবার করে দেখবা, রিপিট করে দেখবা।